ক্লাস 11-এর হাইড্রোজেন অংশটা আমি ডিসকাস করতে শুরু করেছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রাইডস। আগে আমরা জানব যে হাইড্রাইড কাকে বলে। হাইড্রাইড হলো ধাতু এবং অধাতু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে যে বাইনারি কম্পাউন্ড বা বাংলায় যাকে বলে দ্বিমৌলিক যৌগ সৃষ্টি করে, সেই দ্বিমৌলিক যৌগকে বলা হয়, যৌগসমূহকে বলা হয় হাইড্রাইড। নিষ্ক্রিয় গ্যাসগুলি কিন্তু এই ধরনের হাইড্রাইড গঠন করে না। এখন এই আণবিক সংকেত, হাইড্রাইডের যে মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত আমরা তিনটে প্রকারে আমরা ক্লাসিফাই করতে পারি। দেখো কিরকম। ই মৌলটাকে ধরা যাক ই দিয়ে এক্সপ্রেস করছি, EHX। যেমন এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে কি বলা হয়েছে, MgH2, অর্থাৎ মৌলটি এক অণু হাইড্রোজেনের দুটি অণু নিয়ে গঠিত হচ্ছে, এই দ্বিমৌলিক যৌগ। আবার EMHN, এক্সাম্পল B2H6 ডাইবোরেন, একে বলা হয় ডাইবোরেন। আবার HME, এর এক্সাম্পল কি দেখো, H2O, H2S, সালফারের হাইড্রাইড, অক্সিজেনের হাইড্রাইড। তাহলে কখনো দেখছি আমরা মৌলটির সঙ্গে ও দ্বিমৌলিক যৌগ গঠন করেছে, মৌলটির পরমাণু একটি পরমাণুর সঙ্গে একাধিক হাইড্রোজেন পরমাণু যুক্ত হচ্ছে, কখনো কখনো উভয়েরই পরমাণু সংখ্যা একাধিক হচ্ছে, আবার কখনো একাধিক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে মৌলটি যুক্ত হচ্ছে, যেমন H2O, H2S প্রভৃতি। তাহলে এই 1 আর 3 এর মধ্যে পার্থক্য কি হলো? দেখো, 1 নম্বরে ধাতুর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে বাইনারি কম্পাউন্ড গঠন করেছে বা হাইড্রাইড, ম্যাগনেসিয়াম হাইড্রাইড। আর 3 নম্বরে দেখো অক্সিজেন, সালফার, এরা হলো অধাতু, তাহলে অধাতুর সঙ্গে হাইড্রাইড গঠন করেছে। তো এইভাবে আমরা আণবিক সংকেতের ভিত্তিতে একে প্রকারভেদ করতে পারছি। নেক্সট যে ক্লাসিফিকেশনটা হবে, সেই ক্লাসিফিকেশনটা কিসের ভিত্তিতে হবে? তাদের প্রপার্টির উপরে বা ধর্ম বা প্রকৃতির ভিত্তিতে একে ভাগ করা যায়। প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। তো 1 নম্বর ক্লাসিফিকেশন করে 1 নম্বর ভাগটা কি আমরা পাচ্ছি? আয়নীয় হাইড্রাইড। নাম্বার 1 আমরা পাচ্ছি আয়নীয় হাইড্রাইড। তা আগে আমরা আয়নীয় হাইড্রাইড কি, সেটা কিভাবে প্রস্তুত হয় সেটা আমরা জেনে নেব। আয়নীয় হাইড্রাইডগুলো কিভাবে গঠিত হয়? আয়নাইন হাইড্রাইড কোনগুলিকে এস ব্লক এলিমেন্টের সাথে হাইড্রোজেন সরাসরি যুক্ত হয়ে যে হাইড্রাইড গঠন করে তাকে আমরা বলবো আয়নীয় হাইড্রাইড। আয়নীয় হাইড্রাইড কিভাবে উৎপন্ন হচ্ছে দেখো, 2K + H2 673 কেলভিন, অর্থাৎ বেশ উচ্চ তাপমাত্রায় ক্ষার ধাতু এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা দেখাতে পাচ্ছি হাইড্রাইড উৎপন্ন করছে। ক্ষার ধাতু শুধু নয়, গ্রুপ 1 এবং গ্রুপ 2 অর্থাৎ ক্ষার ধাতু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এবং গ্রুপ 2 ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলিও একইভাবে এই ধরনের হাইড্রাইড গঠন করে। তবে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা যে হাইড্রাইড গঠন করে তাদেরকে আমরা পুরোপুরি আয়নীয় নয় বলে এরা সমযোজী প্রকৃতির হয় খানিকটা হলেও। এখন এই আয়নীয় হাইড্রাইডগুলিকে সল্ট লাইক হাইড্রাইড বা স্যালাইন হাইড্রাইডও বলে। এই আয়নীয় হাইড্রাইডগুলি
উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, কেলাসাকার হয়, আয়নীয় প্রকৃতির হয়, কেলাসাকার হয় এবং এরা সাধারণত সাদা বর্ণের কঠিন পদার্থ হয়। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়ব এদের তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব যত একটা পর্যায় সারণী তোমরা পড়েছো, পর্যায় সারণীতে যত নিচের দিকে আমরা যাই কোনো শ্রেণী বরাবর, অর্থাৎ ধরো লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড, রুবিডিয়াম হাইড্রাইড, সিজিয়াম হাইড্রাইড, যত নিচের দিকে যাই এই হাইড্রাইডগুলোর তত কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। মেটালগুলির পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় এবং পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার জন্য কি হবে, এই মেটাল এবং হাইড্রাইডের মধ্যে যে আন্তঃনিউক্লীয় দূরত্ব, সেই আন্তঃনিউক্লীয় দূরত্ব কি হয়, ব্যাসার্ধ বৃদ্ধির সাথে সাথে আন্তঃনিউক্লীয় দূরত্ব, আন্তঃনিউক্লীয় এদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব বৃদ্ধি পায়। দূরত্ব বৃদ্ধি পাওয়ার ফলে এদের ডিস্টেন্স যত বৃদ্ধি পাবে, এই বন্ধনটাকে, এই মেটাল এবং হাইড্রোজেনের যে বন্ধনটাকে, সেই বন্ধনকে ভাঙতে কম শক্তি লাগবে। যত দূরে দূরে থাকবে, দুটো বন্ধুর মধ্যে ঝগড়া হলো, তারা যত দূরে থাকবে তাদের মধ্যে ঝগড়া তো খুব সহজেই হবে। যদি একটু পাশাপাশি থাকে, ভাব করে নেয়, তাহলে হবে না। তাহলে যত আমরা ডাউন দ্য গ্রুপে যাব, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, মেটাল আর হাইড্রোজেনের দূরত্ব বৃদ্ধি পাবে এবং বন্ধনকে ভাঙতে কম শক্তি লাগবে, অর্থাৎ তাদের তাপীয় স্থায়িত্ব কমে। তাপীয় স্থায়িত্ব কমে, যত নিচের দিকে যাব ডাউন দ্য গ্রুপ, তাপীয় স্থায়িত্ব কমবে এবং তাপীয় স্থায়িত্ব কমা আর তাদের গঠন তাপের মান, অর্থাৎ সেই হাইড্রাইডগুলো গঠন তাপ এবং তাপীয় স্থায়িত্ব পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। কীরকম, তাপীয় স্থায়িত্ব যত কমা মানে হচ্ছে তার গঠন তাপও কমবে। গঠন তাপ হচ্ছে হিট অফ ফরমেশন অফ দ্যাট হাইড্রাইড। গঠন তাপের মান হচ্ছে গঠন তাপকে আমরা হিট অফ হাইড্রেশন বা ডেল্টা এইচএফ দিয়ে প্রকাশ করি। তাহলে ডেল্টা এইচএফ বেশি মানে স্থায়িত্ব বেশি। আয়নীয় হাইড্রাইডগুলো গলিত অবস্থায় কি করে, গলিত অবস্থায় তারা তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহন করে এবং কি হয়, ধরো লিথিয়াম হাইড্রাইড, ক্যাথোড এবং অ্যানোড। দেখা যায় এর তড়িৎ বিশ্লেষণে লিথিয়াম হাইড্রাইডের কিভাবে আয়নে বিভাজিত হয়, লিথিয়াম প্লাস প্লাস এইচ মাইনাস, অর্থাৎ হাইড্রাইড আয়ন উৎপন্ন করে এবং এক্ষেত্রে ক্যাথোডে, এটা ক্যাথোডে কি উৎপন্ন হচ্ছে আর অ্যানোডেই বা কি উৎপন্ন হচ্ছে। ক্যাথোডে কি উৎপন্ন হচ্ছে, ক্যাথোডে লিথিয়াম আর অ্যানোডে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন। অ্যানোডে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন। কিরকম ভাবে দেখো, আমরা লিখছি ক্যাথোড বিক্রিয়া হচ্ছে লিথিয়াম প্লাস প্লাস ইলেকট্রন, লিথিয়াম, আর অ্যানোড বিক্রিয়া হচ্ছে 2H মাইনাস অ্যারো
H2 প্লাস 2E, H2 প্লাস 2E। তাহলে আমরা দেখতে পাচ্ছি গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে। এবার আমরা দেখব যে জলের সাথে এরা কিরকম বিক্রিয়া করে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো জলের সাথে বিক্রিয়া। জলের সাথে ধরা যাক লিথিয়াম হাইড্রাইডের বিক্রিয়া। লিথিয়াম হাইড্রাইডের বিক্রিয়ায় উৎপন্ন করে লিথিয়াম হাইড্রক্সাইড আর হাইড্রোজেন। অর্থাৎ জলের সাথে বিক্রিয়ায় এরা কি উৎপন্ন করে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সিমিলারলি অ্যামোনিয়া কিংবা অ্যালকোহলের সাথে বিক্রিয়ায় এরা হাইড্রোজেন উৎপন্ন করে। অ্যামোনিয়া কিংবা অ্যালকোহলের সাথে বিক্রিয়াতেও হাইড্রোজেন উৎপন্ন করে। কিরকম দেখো, NaH প্লাস NaH এর সাথে যদি আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া, খুব বিখ্যাত বিক্রিয়া, সোডামাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। আবার অ্যালকোহলের সাথে বিক্রিয়ায় NaH প্লাস মিথানল, মিথানল বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? সোডিয়াম মিথক্সাইড প্লাস হাইড্রোজেন। তাহলে এইভাবে আমরা দেখলাম যে আয়নীয় হাইড্রাইডগুলোর মোটামুটি ধর্ম আমরা ডিসকাস করতে পারলাম। এছাড়া এদের একটা ইউজেজ আছে মেন, এরা বিজারক দ্রব্য প্রস্তুত করে। যেমন লিথিয়াম হাইড্রাইড Al2Cl6 এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড প্লাস LiCl। ইউজটা কি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট, আমরা অর্গ্যানিকে পড়ব, খুব ইউজফুল রিডিউসিং এজেন্ট। তাহলে এইভাবে এরা বিজারক দ্রব্য প্রস্তুত করে। এবং এই যে H- দান করার যে ধর্ম, হাইড্রাইড যে দান করার ধর্ম, ওটাকে হাইড্রাইড ক্যারেক্টার বলে। যখন প্রোটন দান করা হবে সেই ধর্মকে বলা হয় প্রোটনিক ক্যারেক্টার, আর হাইড্রাইড দান করার ক্ষমতাকে বলা হয় হাইড্রাইড ক্যারেক্টার, হাইড্রাইডিক ক্যারেক্টার, হাইড্রাইডিক ক্যারেক্টার। তাহলে আয়নীয় হাইড্রাইডগুলো বিজারক পদার্থ প্রস্তুতিতে খুব কাজে লাগে এবং ফুয়েল হিসেবেও এরা কাজে লাগে, ফুয়েল হিসেবেও কাজে লাগে। লিথিয়াম হাইড্রাইড লুইস অ্যাসিড হিসাবে ব্যবহৃত হয়। তো এই হলো আমাদের আয়নীয় হাইড্রাইডের সম্বন্ধে, আমাদের এইটুকুনি জেনে নিলেই মোটামুটি হয়ে যাবে। নেক্সট আমরা পড়ব সমযোজী এবং ধাতব হাইড্রাইড। সমযোজী বা আণবিক হাইড্রাইড। সমযোজী বা আণবিক হাইড্রাইড বলতে কোন হাইড্রাইডগুলিকে বোঝানো হয় বা কিভাবে তাকে আমরা ডিফাইন করব? পি ব্লক মৌলগুলি, পি ব্লক মৌলগুলি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে, পি ব্লক মৌলগুলি তার মধ্যে গ্রুপ 18 ব্যতীত এরা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে? যুক্ত হয়ে যে সকল হাইড্রাইড যৌগ গঠন করে এবং তাদেরকে আমরা সমযোজী বা আণবিক হাইড্রাইড বলবো। এবং এছাড়াও এস ব্লকের, শুধু পি ব্লক নয়, এস ব্লক মৌলের মধ্যে কারা কারা? এস ব্লক মৌলের মধ্যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামও কি করে? হাইড্রাইড, সমযোজী হাইড্রাইড গঠন করে। সমযোজী হাইড্রাইড গঠন করে।
এখন দেখো, সমযোজী হাইড্রাইডকে আণবিক হাইড্রাইড কেন বলা হয়? কারণ হচ্ছে এই হাইড্রাইডের ক্ষেত্রে এদের অণুগুলি কিরকম ভাবে থাকে? তারা বিচ্ছিন্ন অণুরূপে অবস্থান করে। হাইড্রাইডগুলি কিরকম? অণুগুলি বিচ্ছিন্ন রূপে অবস্থান করে। কেন? না, কারণ এরা অণুগুলি দুর্বল আন্তরাণবিক আকর্ষণ বল কিরকম না দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল দ্বারা, ভ্যান্ডারওয়ালস ফোর্স বা আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। তার ফলে পারস্পরিক আকর্ষণ বল তাদের মধ্যে কম থাকার জন্য বিচ্ছিন্ন অণু হিসাবে থাকে। সেই কারণে এদেরকে কি বলা হয়? আণবিক হাইড্রাইড বলা হয় আণবিক হাইড্রাইড। তাহলে আণবিক হাইড্রাইড বা সমযোজী হাইড্রাইড কি মৌলের সমন্বয়ে গঠিত হচ্ছে এবং তাদের কেন আণবিক হাইড্রাইড বলছে সেইটুকু আমরা জানলাম। এবার আমরা দেখব যে এই হাইড্রাইডগুলি সাধারণ সংকেত কি। আচ্ছা, সাধারণ সংকেত এস ব্লক মৌলের ক্ষেত্রে কি হবে? MHN। এখানে N বলতে কি বোঝায়? N বলতে বোঝায় এস ব্লক মৌলের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা। এস ব্লক মৌলের যোজ্যতা কক্ষের ইলেকট্রন। আবার পি ব্লক মৌলের ক্ষেত্রে সাধারণ সংকেতটি কি হবে? MH8-N। এখানে N বলতে কি বোঝাচ্ছে? N বলতে বোঝাচ্ছে পি ব্লক মৌলের যোজ্যতা কক্ষের ইলেকট্রন। পি ব্লক মৌলের যোজ্যতা কক্ষের ইলেকট্রন। তাহলে আমরা সাধারণ সংকেত, দুই রকমের সাধারণ সংকেত এক্ষেত্রে পেলাম। এবার আমরা জানবো যে কি করে প্রস্তুত হয়, অর্থাৎ সমযোজী যে হাইড্রাইডগুলি তারা কিভাবে প্রস্তুত করা যায়। এরা কখনো উচ্চ উষ্ণতায় এরা অনুঘটকের উপস্থিতিতে সরাসরি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, আবার কখনো কোনো যৌগ থেকে বিজারিত করেও তৈরি হতে পারে, আবার কখনো হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণের সাহায্যেও তৈরি হতে পারে। তাহলে আমরা একটা করে এক্সাম্পল দেখছি। প্রথমে দেখব যে 3H2 আয়রন চূর্ণ চাপ এবং তাপ, অর্থাৎ এটা আমরা জানি এই বিক্রিয়াটা হেবার প্রসেসে এই বিক্রিয়াটি সংঘটিত হয়, অ্যামোনিয়া প্রস্তুত হয়। এছাড়াও এভাবে অনুঘটকের উপস্থিতিতে সরাসরি এরা প্রত্যক্ষ সংযোগে হাইড্রাইড গঠন করতে পারে। এখানে নাইট্রোজেনের সাথে গঠিত হয়েছে, অর্থাৎ পি ব্লক এলিমেন্টের সঙ্গে। এছাড়া দেখো কোনো যৌগ থেকে বিজারিত করেও এই হাইড্রাইড উৎপন্ন হতে পারে, যেমন SiCl4 LiAlH4, এখান থেকে SiH4 উৎপন্ন হচ্ছে। এই SiH4কে আমরা বলি, এর নাম হচ্ছে সিলেন। NH3 কে বলা হয় অ্যাজেন।
ঠিক যেমন CH4 কেও বলা হয় মিথেন এবং H2O কে বলা হয় অক্সিডেন। H2S কে বলা হয় সালফেন। অর্থাৎ এই ধরনের মৌলের নামের সঙ্গে এন যোগ করে ANE এই প্রত্যয় যোগ করে বিভিন্ন নামকরণ হচ্ছে। আবার দেখো আমরা আদ্র বিশ্লেষণের সাহায্যেও হাইড্রাইড পেতে পারি। কিরকম? Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইড প্লাস জল কি উৎপন্ন করে? MgOH2 প্লাস 2 অ্যামোনিয়া। 3MgOH2 প্লাস 2 অ্যামোনিয়া। অর্থাৎ এভাবে নাইট্রাইড যৌগের হাইড্রোলিসিস করেও বা আদ্র বিশ্লেষণ করেও আমরা হাইড্রাইড উৎপন্ন করতে পারি। শুধু নাইট্রাইড নয়, ফসফাইড, বোরাইড, সালফাইড, কার্বাইড, সিলিসাইড প্রভৃতি যৌগের আদ্র বিশ্লেষণ দ্বারা হাইড্রাইড উৎপন্ন হয়। তাহলে এই গেল হাইড্রাইড কিভাবে প্রস্তুত করা যাচ্ছে। এবার আমরা হাইড্রাইডকে ক্লাসিফাই করতে শিখব। হাইড্রাইড, এই সমযোজী হাইড্রাইডগুলিকে কেন্দ্রীয় পরমাণুর হাইড্রাইডগুলি যে যৌগগুলি হাইড্রাইড যৌগগুলি, সেই হাইড্রাইড যৌগগুলি যে কেন্দ্রীয় পরমাণু থাকে, সেই কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যার প্রেক্ষিতে এদের শ্রেণীবিভাগ করা হয়। কি কি শ্রেণীবিভাগ করা হয়? কতগুলি শ্রেণীতে ভাগ করা হয়? এদের তিনটি ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, তার মধ্যে নাম্বার 1 হলো যেখানে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়। পর্যায় সারণীর গ্রুপ 13 মৌলগুলির সঙ্গে হাইড্রাইড, যে গ্রুপ 13 মৌলের সাথে যে হাইড্রাইডগুলি গঠিত হয় সেখানে কি থাকে? ইলেকট্রনের ঘাটতি, অর্থাৎ ইলেকট্রনের ডেফিসিয়েন্সি, ইলেকট্রনের ঘাটতি দেখা যায়। অর্থাৎ এক্ষেত্রে কি হয়? যখন কেন্দ্রীয় মৌলের সর্ববহিস্থ কক্ষে 6টা ইলেকট্রন থাকে, যেমন ধরো BH3, এখানে বোরন হচ্ছে কেন্দ্রীয় মৌল। এই কেন্দ্রীয় মৌলের বোরনের এখানে অষ্টপূর্ণ হয়নি, কারণ এখানে কটা ইলেকট্রন আছে? 3টে বন্ড, 3টে হাইড্রোজেনের সঙ্গে 3টে কোভ্যালেন্ট বন্ড। এখানে রয়েছে মোট 6টা ইলেকট্রন, 6 ইলেকট্রন, অর্থাৎ অষ্টপূর্ণ এখানে হয়নি। তাই অষ্টপূর্ণ করার জন্য এরা কি করে? এই BH3 ডাইমার গঠন করে B2H6 গঠন করে, ডাইমার গঠন করে অষ্টপূর্ণ করার জন্য। কখনো অন্যান্য কিছু আবার হাইড্রাইড রয়েছে, তারা পলিমারও গঠন করে। তাহলে এইদেরকে বলা হয় ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট হাইড্রাইড। এই গ্রুপ 13 মৌলের সাথে এগুলো গঠিত হয় এবং তারা ডাইমার, পলিমার ইত্যাদি গঠন করে। যেমন BeH2, MgH2ও কিন্তু পলিমারিক অবস্থায় বিরাজ করে। Ga2H6 গ্যালিয়ামের হাইড্রাইড, এটাও কিন্তু পলিমার অবস্থায় অবস্থান করে, পলিমার রূপে। এটাকে ডাইমারই বলা যায়, ডাইমার রূপে অবস্থান করে। তাহলে 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর শ্রেণী গেল, 1 নম্বর টাইপ গেল ইলেকট্রন ঘাটতি সম্পন্ন হাইড্রাইড। এবার আমরা দেখব নাম্বার 2। নাম্বার 2তে হচ্ছে
নাম্বার টু কোনগুলোর ক্ষেত্রে হচ্ছে? গ্রুপ 14, গ্রুপ 14 এর সঙ্গে যে হাইড্রাইড, গ্রুপ 14 হাইড্রাইড, গ্রুপ 14 হাইড্রাইডের এক্সাম্পল কি বা বিশেষত্ব কি? গ্রুপ 14 হাইড্রাইড এদের সাধারণ সংকেত হচ্ছে MH4, যেমন CH4, যেমন SiH4। CH4 হলো মিথেন, SiH4 একটু আগে আমরা পড়েছি সিলেন। তো এদের ক্ষেত্রে কি দেখা যায়? অষ্টক পূর্তি ঘটে। তাই এদেরকে বলা হয় যথাযথ ইলেকট্রন বিশিষ্ট হাইড্রাইড। নেক্সট হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ হাইড্রাইড। নাম্বার 3, ইলেকট্রন সমৃদ্ধ। প্রথমটা ছিল ইলেকট্রন ঘাটতি, তারপরেরটা যথাযথ ইলেকট্রন। 3 নম্বর হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ হাইড্রাইড। কোনগুলির ক্ষেত্রে এই ধরনের হাইড্রাইড দেখা যায়? এরা হলো গ্রুপ 15, 16 আর 17। এদের ক্ষেত্রে এই ধরনের হাইড্রাইড দেখা যায় এবং এদের যোজ্যতা কক্ষে কটা করে ইলেকট্রন থাকে? গ্রুপ 15-এ বা গ্রুপ 16-এ বা গ্রুপ 17-এ 5, 6 ও 7টা করে ইলেকট্রন থাকে। তাই এদের হাইড্রাইডগুলির সাধারণ সংকেত কি? MH3 গ্রুপ 15-এর ক্ষেত্রে, গ্রুপ 16-এর ক্ষেত্রে MH2, আমি প্রত্যেকটার এক্সাম্পল দেব, আর গ্রুপ 17-এর ক্ষেত্রে MH। আমরা নিজেরাই বলতে পারবো, প্রত্যেকটা এক্সাম্পল দেখো। গ্রুপ 15-এর এক্সাম্পল হলো অ্যামোনিয়া, ফসফিন, আর্সিন, বিসমুথিন। MH2 গ্রুপ 16-এর জল, H2S, H2AC, MH, HF, HCl, HBr। তাহলে আমরা এদেরকে বলবো ইলেকট্রন সমৃদ্ধ হাইড্রাইড। কারণ কি? এদের ক্ষেত্রে নাইট্রোজেনে দেখো লোন পেয়ার আছে, অক্সিজেনে দেখো লোন পেয়ার আছে, আবার HF এর মধ্যে ফ্লোরিনের ক্ষেত্রে দেখছি কেন্দ্রীয় পরমাণু ফ্লোরিন, সেখানেও আমরা দেখব লোন পেয়ার রয়েছে। ফ্লোরিনের ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6টা লোন পেয়ার রয়েছে। 1, 2, 3, 4, 5, 6 6টা লোন পেয়ার রয়েছে। সুতরাং এদের ক্ষেত্রে ইলেকট্রন আবার বেশি বা ইলেকট্রন সমৃদ্ধ। তাই এরা কিভাবে আচরণ করে? এরা লুইস বেস হিসেবে বা লুইস ক্ষারক হিসেবে আচরণ করে এবং অসমযোজী বন্ধন গঠনে ইলেকট্রন ডোনেট করতে পারে। এরা যেহেতু এদের নিঃসঙ্গে ইলেকট্রন জোড় রয়েছে, তাই এরা ইলেকট্রন ডোনেট করতে পারে, তাই এরা লুইস ক্ষারক। এবং অসমযোজী বন্ধনেও এরা ইলেকট্রনকে ডোনেট করতে পারে। তাহলে এই হলো ডিফারেন্ট টাইপস আমরা সমযোজী হাইড্রাইডের জন্য দেখতে পেলাম। এবার এদের ধর্মের মধ্যে 1 নম্বরে আমি বলবো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তবে দেখো, যদি অ্যামোনিয়া, H2O, HF এদের কথা বলি, এরা কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করে এবং অ্যাসোসিয়েটেড বা সংগুণিত অবস্থায় থাকে। তাই তাদের ক্ষেত্রে কিন্তু সংযোজিত অবস্থায় থাকার জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে বেশি। তাহলে এদের গলনাঙ্ক হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযোজিত, তাই গলনাঙ্ক
স্ফুটনাঙ্ক বেশি। তাহলে সাধারণভাবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হলেও অ্যামোনিয়া, জল, এইচএফ ইত্যাদি যে সমস্ত হাইড্রাইডগুলি হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযোজিত অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। নাম্বার 2, গ্রুপ 17-এর হাইড্রাইড এবং জল ছাড়া বাকিগুলি জৈব দ্রাবকে দ্রাব্য। এখন দেখো, যত আমরা পর্যায় সারণীতে নির্দিষ্ট গ্রুপ বরাবর ক্রমশ নিচের দিকে নামতে থাকি, যেমন ধরো অ্যামোনিয়া, ফসফিন, আর্সিন, স্টিলবিন, বিসমুথিন, এই হলো গ্রুপ 15-এর যে মৌলসমূহের যে হাইড্রাইড, সেই হাইড্রাইডগুলির নাম। যত নিচের দিকে নামবো সেই অর্ডারে, অর্থাৎ ডাউন দ্য গ্রুপ যাব। অ্যামোনিয়া, ফসফিন, আর্সিন, অ্যান্টিমনি, বিসমুথিন। এদের ক্ষেত্রে কি হয়? তড়িৎ ঋণাত্মকতা, মৌলগুলির কেন্দ্রীয় পরমাণুগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ নিচের দিকে হ্রাস পায় এবং পরমাণুর আকারও বৃদ্ধি পায়। এদিকে হাইড্রোজেনের সঙ্গে যখন বন্ড করা হবে, হাইড্রোজেনের যেহেতু হাইড্রোজেনের সঙ্গে কোনো এলিমেন্টের বন্ড হবে, হাইড্রোজেনের যেহেতু 1s1, ওর ইলেকট্রন বিন্যাস 1s1, তার মানে ওর 1s কক্ষকের সঙ্গে ওভারল্যাপ করতে হবে। তো 1s কক্ষকের সঙ্গে, সুতরাং অ্যামোনিয়া থেকে বিসমুথিনের দিকে অর্থাৎ ডাউন দ্য গ্রুপ যত যাওয়া যাবে তত অরবাইটালগুলির ওভারল্যাপের ক্ষেত্র কমতে থাকবে। কারণ কি? কারণ পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পাবে, কিন্তু হাইড্রোজেন পরমাণুর 1s এর সঙ্গে ওভারল্যাপের এরিয়া কমবে, তাই তাপীয় স্থায়িত্ব তত কমতে থাকবে। নেক্সট আমরা পয়েন্টটা দেখব, পর্যায় বরাবর যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তত কি হয়? পরমাণুগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়। অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার থেকে অক্সিজেনের বেশি, এবং ফ্লোরিন তো জানোই সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তাই যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, তাই জন্য এই হাইড্রাইডগুলির আম্লিকতাও ক্রমশ যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় বৃদ্ধি পায়। সেই কারণে অ্যামোনিয়া হলো ক্ষারীয়, H2O হলো প্রশম এবং HF হলো আম্লিক। অর্থাৎ আম্লিক ধর্ম পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে আম্লিক ধর্ম বৃদ্ধি পায়। B2H6 এবং অ্যামোনিয়া, এদের মধ্যে B2H6 হচ্ছে আয়নীয় হাইড্রাইডের মতো, সে হাইড্রাইডিক ধর্ম দেখায়, অর্থাৎ এ হাইড্রাইড উৎপন্ন করতে পারে। আবার অ্যামোনিয়া কি হয়? অ্যামোনিয়া লুইস ক্ষারক হিসাবে ট্রিট করে, ইলেকট্রন সমৃদ্ধ হাইড্রাইডের মধ্যে পড়ে এবং লুইস ক্ষারক হিসাবে ট্রিট করে। তাই গ্রুপ 13 মৌলের হাইড্রাইড আর গ্রুপ 15 মৌলের হাইড্রাইডের মধ্যে একটা অসমযোজী বন্ধন গঠিত হয়। B2H6 হচ্ছে আয়নীয় হাইড্রাইডের মতো। B2H6 এবং অ্যামোনিয়ার মধ্যে একটা অসমযোজী বন্ধন গঠিত হয়, কারণ অ্যামোনিয়ার তার লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার সে ডোনেট করতে পারে। এদের মধ্যে কি হয়? অসমযোজী বন্ধন। এবং তাকে কিভাবে রিপ্রেজেন্ট করি আমরা? 2BH3 NH3 অ্যারো দিয়ে, অর্থাৎ লোন পেয়ার অ্যামোনিয়া থেকে BH3 দিকে যাচ্ছে। HF, HCl, HBr, HI গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে যত নামা যায় তত কি হয়?
আম্লিকতার ক্রম কি হচ্ছে, ক্রমশ বাড়তে থাকে। অর্থাৎ আম্লিকতার ক্রমটাকে আমরা যদি লিখি HF less than HCl less than HBr less than HI, এই হলো সমযোজী বন্ধন সমযোজী হাইড্রাইডের ধর্মসমূহ। ধাতব হাইড্রাইড, ধাতব হাইড্রাইড ডি ব্লক এবং এফ ব্লক মৌলগুলির সাথে হাইড্রোজেনের যে বাইনারি কম্পাউন্ড হয় তাকে ধাতব হাইড্রাইড বলে। এখন ডি ব্লক এলিমেন্ট বলতে কাদের বোঝায়? 3 থেকে 12 অর্থাৎ গ্রুপ 3 থেকে গ্রুপ 12, গ্রুপ 3 থেকে গ্রুপ 12, 7, 8, 9 গ্রুপ ব্যতীত। 7, 8, 9 গ্রুপ তার মধ্যে থাকবে না। তাহলে 3 থেকে 12 গ্রুপ হচ্ছে ডি ব্লক মৌলকে বোঝায়, তার মধ্যে 7, 8, 9 ব্যতীত যে মৌলগুলি, যেমন স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম এটসেট্রা, এবং এফ ব্লক মৌল সিরিয়াম, ইউরোপিয়াম, এটসেট্রা, এই সমস্ত এফ ব্লক মৌল। তাহলে 3 থেকে 12 হচ্ছে ডি ব্লক মৌল, তার মধ্যে 7, 8, 9 গ্রুপের মৌলগুলি বাদ দিয়ে বাকি মৌলগুলি যেমন স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, কপার, প্যালিডিয়াম ইত্যাদি, এবং এফ ব্লক মানে সিরিয়াম, ইউরোপিয়াম, ইট্রিবিয়াম ইত্যাদি, এই সমস্ত মৌলগুলির সঙ্গে ধাতব হাইড্রাইড গঠিত হয়। এবার এই যে গ্রুপ 7, 8, 9 এরা ধাতব হাইড্রাইড গঠন করে না, এদেরকে বলা হয়, এই অংশটিকে বলা হয়, এই অঞ্চলটিকে গ্রুপ 7 to 9 এই অংশকে বলা হয় কি না হাইড্রাইড গ্যাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার কোশ্চেনে হয়তো এটা পাওয়া যায় যে 7, 8, 9 গ্রুপের ধাতুগুলো এই ধরনের ধাতব হাইড্রাইড গঠন করতে পারে না, তাই এই অঞ্চলকে হাইড্রাইড গ্যাপ বলা হয়। আবার কিছু কিছু হাইড্রাইড যেমন নিকেলের সাথে হাইড্রাইড হচ্ছে নিকেল NiH 0.6 to 0.7, এটার মানে কি? অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা সরল অনুপাতে নিকেল এবং হাইড্রোজেন পূর্ণ সংখ্যা সরল অনুপাতে যুক্ত হয় না, এদেরকে বলা হয় কি বলা হয়? নন স্টয়চিওমেট্রিক হাইড্রাইড। এই ধরনের পরিবর্তনশীল পারমাণবিক সংযুতি থাকে বলে এদেরকে বলা হয় নন স্টয়চিওমেট্রিক হাইড্রাইড। আচ্ছা, এরপরে আমরা দেখব ধাতব হাইড্রাইডের একটা বিশেষ ধর্ম হলো এখানে এর মধ্যে, অর্থাৎ ধাতব হাইড্রাইডে আমরা দেখব যে ছোট ছোট পকেট থাকে, সেই পকেটের মধ্যে কে অবস্থান করে না হাইড্রোজেন গ্যাস অবস্থান করে। অর্থাৎ ধাতুতে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেনের যে অন্তর্ভুক্তি ঘটছে, ধাতুর ল্যাটিস গঠনটা তার জন্য প্রসারিত হচ্ছে, এবং এই যে ধাতুতে হাইড্রোজেনের এরূপ অবস্থান,
হাইড্রোজেনের অবস্থান কি করে, এই অবস্থানের জন্য এই ধরনের হাইড্রাইডকে অবস্থানজনিত কারণে ধাতব হাইড্রাইডকে কি বলা হয়? বলা হয় ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড। বলা হয় ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড। ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড। তাহলে এইভাবে হাইড্রোজেনকে কি বলা হয়? সঞ্চয়ক বলা হয়। এই ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডে যেহেতু ধাতুর ল্যাটিসটা প্রসারিত হচ্ছে এবং তার মধ্যে হাইড্রোজেনের অবস্থান রয়েছে, হাইড্রোজেন গ্যাসকে সেই ল্যাটিসের মধ্যে তার অবস্থান রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে, তাই একে বলা হয় হাইড্রোজেনের সঞ্চয়ক। হাইড্রোজেনের সঞ্চয়ক। তাই মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। মোটর গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এই যে ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডগুলি, এই ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডগুলি কিন্তু হাইড্রোজেনের সঞ্চয়ক রূপে ব্যবহার করা হচ্ছে এবং মোটর গাড়ির জ্বালানি রূপে তাই এদের ব্যবহার করা হচ্ছে। এছাড়াও দেখো লোহিত তত্ত্ব প্যালাডিয়ামের মধ্যে ব্যবহার আমরা ডিসকাস করছি। মোটর গাড়ির জ্বালানি পেলাম, একটা স্পেশাল ঘটনা ঘটে যে লোহিত তত্ত্ব প্যালাডিয়াম ধাতু, এই যে প্যালাডিয়াম ধাতুগুলি, প্যালাডিয়াম ধাতু কি করে? হাইড্রোজেনকে তার সারফেসে কি করে? অন্তর্ধৃত করে নেয়। অর্থাৎ এই হাইড্রোজেন কি হয়? ওর সারফেসে শোষিত হয়ে থাকে হাইড্রোজেন, এবং একে যখনই শোষিত হয়ে থাকে এবং একে যখনই উত্তপ্ত করা হয়, হ্যাঁ, উত্তপ্ত করলে কি হবে? হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায়। তা হাইড্রোজেন গ্যাসের পরিমণ্ডলে এই প্যালাডিয়াম ধাতুকে যদি শীতল করা হয়, তাহলে শীতল করলে সে নিজের আয়তনের প্রায় 935 গুণ হাইড্রোজেনকে শোষণ করতে পারে। তাহলে এই যে ওর সারফেসে শোষণ করে রাখে, গরম করলে হাইড্রোজেন বেরিয়ে যায়, হিট দিলে হাইড্রোজেন এলিমিনেটেড হয়ে বেরিয়ে যায়, এই ঘটনাকে বলা হয় কিন্তু অন্তর্ধৃতি। এই ঘটনাকে বলা হয় অন্তর্ধৃতি। এবং এই জন্য আমরা প্যালাডিয়াম ধাতুকে হাইড্রোজেন গ্যাসের পৃথক করার ক্ষেত্রে প্যালাডিয়াম ধাতুকে ব্যবহার করি। এছাড়াও ধাতব হাইড্রাইডের ব্যবহারের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি পয়েন্ট হচ্ছে প্যালাডিয়াম, প্লাটিনাম, নিকেল প্রভৃতি ধাতুর হাইড্রাইডকে উত্তপ্ত করে যে হাইড্রোজেন আমরা পাই, তার বিজারণ ক্ষমতা সাধারণ হাইড্রোজেন অপেক্ষা বেশি হয়। তাহলে আমরা যে হাইড্রোজেনকে পাচ্ছি, কিভাবে পাচ্ছি? না, এই যে প্যালাডিয়াম, প্লাটিনাম ইত্যাদি ধাতুকে উত্তপ্ত করে, প্লাটিনাম, প্যালাডিয়াম ইত্যাদি ধাতু থেকে যে আমরা হাইড্রোজেন পাচ্ছি, সেই হাইড্রোজেনের কি স্পেশালিটি কি? এই হাইড্রোজেনের বিজারণ ক্ষমতা, এই হাইড্রোজেনের যে বিজারণ ক্ষমতা, সেই বিজারণ ক্ষমতা অনেক বেশি। কার অপেক্ষা বেশি? না, সাধারণ হাইড্রোজেন অপেক্ষা এর বিজারণ ক্ষমতা বেশি। তাই এর বিজারণ ক্ষমতা বেশি হওয়ার জন্য একে কোন কাজে লাগানো হয়? না, হাইড্রোজিনেশনে। অর্থাৎ ডাবল বন্ড রয়েছে, C+C, তার হাইড্রোজিনেশন হলো নিকেল অনুঘটক বা প্যালাডিয়াম, প্লাটিনাম, সেখানে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে।
এই প্রক্রিয়াকে কি বলে? হাইড্রোজিনেশন। সুতরাং আমরা বিভিন্ন হাইড্রাইড এবং তাদের প্রস্তুতি, তাদের কিছু প্রপার্টিজ এবং তাদের ব্যবহার আমরা ডিসকাস করলাম। সো দ্যাটস অল ফর হাইড্রাইডস।